হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 7 পেপার থেকে দুটি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং এই দুটি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। তবে প্রথমেই বলে রাখি যে সিসি 7 পেপার বা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1 এই পেপারটা কেবলমাত্র তোমরা যারা প্রথম সেমিস্টারে সিসি 2 হিসাবে রাষ্ট্রবিজ্ঞান পড়েছো, অর্থাৎ এর আগের সেমিস্টারে একটা পেপার পড়েছো, এখন তোমাদের দুটো পেপার পড়তে হচ্ছে তোমাদের জন্য, তোমাদের সিসি 7 পেপার এটা। এবং আরও একটি পেপার আছে জানো তোমরা, কম্পারেটিভ পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট, অর্থাৎ 8 পেপার। যাই হোক, আজকে দুটো প্রশ্নের উত্তর বুঝে নাও, আর এখান থেকে তো একটা প্রশ্ন পরীক্ষায় কমন পেয়েই যাচ্ছ। প্রথম প্রশ্ন, প্লেটোর ন্যায়তত্ত্ব ভূমিকা। প্রাচীন গ্রিসের রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্রের নামে বিশৃঙ্খলা, গুরু সক্রেটিসের অন্যায় মৃত্যুদণ্ড প্লেটোকে গভীরভাবে ব্যথিত করেছিল। এই অরাজক অবস্থা থেকে গ্রিক সমাজকে রক্ষা করতে তিনি তার বিখ্যাত গ্রন্থ রিপাবলিক এ একটি আদর্শ রাষ্ট্রের কল্পনা করেন, যার মূল ভিত্তি হল ন্যায় বিচার। প্লেটোর কাছে ন্যায় কেবল আইনি ধারণা নয়, বরং এটি একটি নৈতিক আদর্শ। এবার হচ্ছে ন্যায়ের প্রেক্ষাপট ও পদ্ধতি। প্লেটো তৎকালীন সফিস্ট চিন্তাবিদ সিফালাস, পলিমার্কাস, ফ্রাসিমেকাসের প্রচলিত ন্যায় সংক্রান্ত ধারণাগুলির খণ্ডন করেছেন। তাদের মতে খণ্ড খণ্ড ধারণা দিয়ে ন্যায়কে বোঝা তার মতে খণ্ড খণ্ড ধারণা দিয়ে ন্যায়কে বোঝা সম্ভব নয়। প্লেটো মনে করেন রাষ্ট্রই হলো ব্যক্তির বৃহৎ সংস্করণ। তাই তিনি প্রথমে রাষ্ট্রের মধ্যে ন্যায়ের অনুসন্ধান করেছেন, কারণ রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠিত হলে ব্যক্তির জীবনেও তার প্রতিফলন হবে। এবার হচ্ছে আদর্শ রাষ্ট্র ও শ্রেণী বিভাজন। এখানে কি বলা হচ্ছে, প্লেটো মনে করেন প্রতিটি ব্যক্তির মধ্যেই নির্দিষ্ট কিছু গুণ থাকে এবং সেই গুণ অনুযায়ী তার পেশা নির্বাচন করা উচিত। শ্রম বিভাজন ও কর্মের বিশেষীকরণের ভিত্তিতে তিনি আদর্শ রাষ্ট্রকে 3টি শ্রেণীতে ভাগ করেছে। উৎপাদক শ্রেণী, কৃষক, কারিগর, ব্যবসায়ী এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এদের কাজ হলো সমাজের অর্থনৈতিক চাহিদা মেটানো। 2 নম্বর হচ্ছে যোদ্ধা শ্রেণী, সাহসিকতা এদের প্রধান গুণ। এরা রাষ্ট্রকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখে। তারপর শাসক শ্রেণী, এরা প্রজ্ঞাবান ও জ্ঞানী। দার্শনিক রাজাই হবেন এই শ্রেণীর প্রধান, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন। এবার ন্যায়ের সংজ্ঞা ও গুণাবলী। প্লেটোর মতে একটি আদর্শ রাষ্ট্রের 4টি গুণ থাকে: প্রজ্ঞা, সাহস, মিতাচার আর ন্যায়। শাসক হলো শাসকের গুণ হলো প্রজ্ঞা, যোদ্ধার গুণ হলো সাহস, মিতাচার বা আত্মসংযম সব শ্রেণীর মধ্যেই থাকা প্রয়োজন। প্লেটো বলেন, যখন এই 3টি শ্রেণী একে অপরের কাজে হস্তক্ষেপ না করে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে, তখনই রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ স্ব কর্তব্য পালনই হলো ন্যায়। এবার সমালোচনা আছে, প্লেটোর ন্যায় তত্ত্বের সমালোচনা, এটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, অ্যাডমিশন নিতে পারো, বা আমাদের থেকে A+ কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখছো তোমরা আমাদের নোটসের কোয়ালিটি কী আছে। তোমরা 6টা সেমিস্টারে, আজকে 6 সেমিস্টারে চলে এসেছো, তোমরা নিশ্চয়ই জানো আমাদের কোয়ালিটি কী আছে। এখানে যাই হোক, সমালোচনাটা দেখো। প্রথমে হচ্ছে সর্বনিয়ন্ত্রণবাদ। কার্ল পপার প্লেটোর আদর্শ রাষ্ট্রকে মুক্ত সমাজের শত্রু বা সর্বনিয়ন্ত্রণবাদী বলে অভিহিত করেছেন। 2 নম্বর হচ্ছে গণতন্ত্র বিরোধী। এই তত্ত্বে সাধারণ মানুষকে শাসন কার্য থেকে দূরে রেখে কেবল মুষ্টিমেয় দার্শনিকের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, যা আধুনিক গণতন্ত্রের পরিপন্থী। তারপর হচ্ছে নৈতিকতা ও আইনের বিভ্রান্তি। তিনি নৈতিক কর্তব্য এবং আইনি বাধ্যবাধকতাকে গুলিয়ে ফেলেছেন। পরের পয়েন্ট হচ্ছে শ্রেণী শাসন।
আধুনিককালে ন্যায় বলতে সুযোগের সমতাকে বোঝায়, কিন্তু প্লেটো শ্রেণীভিত্তিক অসমতাকে স্থায়ী রূপ দিয়েছে। মূল্যায়ন সমালোচিত হলেও সমালোচনার সত্ত্বেও রাষ্ট্রচিন্তার ইতিহাসে প্লেটোর ন্যায়তত্ত্বের গুরুত্ব অপরিসীম। তিনি সমকালীন গ্রিক সমাজের অবক্ষয় রোধ করে ঐক্য ও সংহতিকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। এ কারণেই একজন সমাজপ্রেমিক দার্শনিক হিসাবে তিনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রীয় কল্যাণকে স্থান দিয়েছেন। পরের প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে 3 রকমভাবে পরীক্ষা আসতে পারে, তবে আসবে, যে কোনোভাবেই আসবে, ঘুরিয়ে হোক যা করে হোক আসবে, প্রশ্নটা পরীক্ষায় কমন পাবে। ম্যাকিয়াভেলির রাজনৈতিক চিন্তায় অবদান, বা ম্যাকিয়াভেলিকে কি আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়, বা ম্যাকিয়াভেলিকে কি নবজাগরণের সন্তান বলা হয়, এতগুলোভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। যাই হোক, অ্যান্সার দেখো। প্রথমেই ভূমিকা দিয়ে শুরু করছো। ইটালীয় রেনেসাঁস বা নবজাগরণের শ্রেষ্ঠ দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি মধ্যযুগীয় অন্ধবিশ্বাস ও ধর্মীয় গোঁড়ামি থেকে রাষ্ট্রচিন্তাকে মুক্ত করে এক নতুন দিগন্তের সূচনা করেন। তিনি ছিলেন একাধারে কূটনীতিবিদ, দেশপ্রেমিক এবং বাস্তববাদী চিন্তাবিদ। অধ্যাপক ডানিংয়ের মতে তিনি ছিলেন প্রকৃত অর্থেই নবজাগরণের সন্তান, কারণ তার চিন্তাধারায় সমকালীন ইটালীয় রাজনৈতিক অস্থিরতা, ধর্মনিরপেক্ষতার স্পষ্ট ছাপ লক্ষ্য করা যায়। এবার ম্যাকিয়াভেলির রাজনৈতিক অবদান। প্রথম পয়েন্ট, রাজনীতি ও ধর্মনীতির পৃথকীকরণ। ম্যাকিয়াভেলির সবচেয়ে বড় অবদান হলো রাজনীতিকে ধর্ম ও নৈতিকতা থেকে সম্পূর্ণ আলাদা করা। মধ্যযুগে রাষ্ট্র পরিচালনা হতো গির্জার নির্দেশে, কিন্তু ম্যাকিয়াভেলি তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সে দেখালেন যে রাজনীতির লক্ষ্য হলো ক্ষমতা দখল ও রক্ষা করা। ব্যক্তিগত জীবনে একজন রাজা সৎ হতে পারেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনে তাকে সততা মানে ঠকবাজি বা নিষ্ঠুরতার আশ্রয় নিতে হতে পারে। তার মতে উদ্দেশ্য মহৎ হলে উপায় বা পন্থা যেমনই হোক তা ন্যায়সঙ্গত। আর এই ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনকের আসনে বসিয়েছে। পরের পয়েন্ট, ক্ষমতা ও বাস্তববাদ। ম্যাকিয়াভেলি রাষ্ট্রকে কোনো কাল্পনিক বা স্বর্গীয় প্রতিষ্ঠান হিসাবে দেখেননি, বরং তিনি একে একটি শক্তি বা ক্ষমতার সংগঠন হিসাবে দেখেছেন। তিনি রাজাকে উপদেশ দিয়েছিলেন যে প্রয়োজনে তাকে সিংহের মতো সাহসী এবং শিয়ালের মতো ধূর্ত হতে হবে। তার এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের মূল ভিত্তি। তিনি মনে করতেন মানুষ জন্মগতভাবে স্বার্থপর, লোভী এবং অকৃতজ্ঞ, তাই তাদের নিয়ন্ত্রণে রাখতে হলে শাসকদের হাতে নিরঙ্কুশ ক্ষমতা থাকা প্রয়োজন। এবার হচ্ছে জাতীয়তাবাদের ধারণা। ম্যাকিয়াভেলি ছিলেন একজন উগ্র দেশপ্রেমিক। খণ্ড বিখণ্ড ইতালির বিদেশি শক্তির আধিপত্য তাকে ব্যথিত করেছিল। তিনি স্বপ্ন দেখেছিলেন এক শক্তিশালী ঐক্যবদ্ধ ইটালির। আধুনিক জাতিরাষ্ট্র বা জাতীয়তাবাদের যে ধারণা আমরা আজ দেখতে পাই তার বীজ ম্যাকিয়াভেলির চিন্তাতেই প্রথম রোপিত হয়েছিল। তিনি ভারুয়া সৈন্যের বদলে নিজস্ব জাতীয় সেনাবাহিনী গঠনের উপরে জোর দিয়েছিলেন। ভারুয়া সৈন্য মানে কি? ভাড়া করা সৈন্য, ঠিক আছে, যা আধুনিক রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য। সমালোচনায় প্রথমত কি, ম্যাকিয়াভেলি মানুষের স্বভাবের কেবল নেতিবাচক দিকটিই দেখেছেন। মানুষের ভালো গুণগুলিকে তিনি উপেক্ষা করেছেন, যা আংশিক সত্য। দ্বিতীয় হচ্ছে, তিনি রাজনীতিকে নৈতিকতা থেকে বিচ্ছিন্ন করতে গিয়ে রাষ্ট্রকে একটি অনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করার সুযোগ করে দিয়েছেন, যা স্বৈরাচারী শাসনের পথ প্রশস্ত করে। তৃতীয়ত, তিনি ইতিবাচক ঘটনাগুলিকে নিজের মতাদর্শ প্রমাণের জন্য খণ্ডভাবে ব্যবহার করেছেন, কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি পুরোপুরি অনুসরণ করেনি। এইভাবে উপসংহার দিয়ে তোমরা প্রশ্নের উত্তর শেষ করবে।